সরু একটা বাথরুম, এর মধ্যে ১৬ জন মানুষ। শোয়া তো দূরের কথা, ছড়িয়ে বসাও যায় না। পা গুটিয়ে দেয়ালে হেলান দিয়ে দিনরাত বসে থাকতে থাকতে ঘাড়, পিঠ, কোমর টনটনে ব্যথা। ক্লান্তিতে চোখ জড়িয়ে আসে, কিন্তু গোসলহীন অভুক্ত শরীর অবিরাম টেনশন, অস্বাচ্ছন্দ্য থেকে থেকে জাগিয়ে দেয়। একটি মাত্র দরজা, সব সময় বন্ধ। জানালা নেই। দেয়ালের একদিকের মাথায় সিলিং ছোঁয়া একটা ১০ ইঞ্চি বাই ৮ ইঞ্চি ফাঁকা ভেন্টিলেটর। এর মধ্যেই ১০ জন মানুষের প্রস্রাব পায়খানা। দুর্গন্ধের চেয়ে অস্বস্তিটাই মারাত্মক। গত বুধবার ভোর ৬টার দিকে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছিল এখানে। জিপের পেছনের সিটে আমার দুপাশে ২ জন রাইফেলধারী মিলিটারি, মুখোমুখি ২ জন। সামনে ড্রাইভিং সিটে একজন, তার পাশে আরেকজন, বোধহয় অফিসার লেভেলের কেউ হবে। আমি তার মুখের এক পাশটা দেখতে পাচ্ছিলাম। মসৃণ গাল, জুলফির নিচে চকচকে ফর্সা, গালে নীলচে আভা। এত সকালেই এমন শেভ করা মুখ। মুখোমুখি সৈনিক ২ জন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অস্বস্তিতে আমি চোখ রাখলাম বাইরের দিকে। রাস্তায় লোকজন খুব কম। একটা বাস চলে গেল, ২টা রিকশা, একটা কুকুর, ২ জন মানুষ। রাস্তা মোড় নিল, বাঁদিকে পার্ক, ডান দিকে পানির ট্যাঙ্ক, ৩টি রিকশা, একটা বেবি ট্যাক্সি, একজন বৃদ্ধ ভিখারি। ডান দিকে কোর্ট, বাঁদিকে চার্চ, ডান দিকে ট্রেজারি, বাঁ দিকে সিনেমা হল। জিপ এগিয়ে যাচ্ছে। এই পরিচিত রাস্তা, পরিচিত বাড়িঘর, গাড়ি, মানুষজন, এক সীমাহীন অর্থহীনতার ভেতর দিয়ে আমি চলেছি। আমি আবার সৈনিক ২ জনকে দেখলাম। তারা তেমনি ভাবেই তাকিয়ে আছে আমার দিকে। একজনের মুখে খুব সূক্ষ্ম একটু হাসির আভাস, কিন্তু তার চোখ দুটি আগের মতোই ধারালো এবং স্থির। নড়ে চড়ে বসতে গিয়ে খেয়াল হলো আমি কাঁপছি। আমার হাঁটু দুটো, তার উপর রাখা হাত দুটো ভীষণভাবে কাঁপছে। আমার পাশের ২ জনের মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তারা ব্যাপারটা নিশ্চয়ই লক্ষ্য করে আসছে এতক্ষণ ধরে। আমি মাথা নিচু করে চোয়ালের দাঁত দিয়ে দাঁত চেপে ধরলাম। কিন্তু আমার এত যে পরিচিত শরীর, সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যে এখন আমার সবচেয়ে আপন, তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছি না। হাঁটুর উপর রাখা হাত দুটো হাতের আঙুলের মধ্যে আবদ্ধ ছিল। থেকে থেকে ফোঁটায় ফোঁটায় ঘাম পড়ছে। অনুভব করলাম এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ঘামে সমস্ত শরীর আমার ভিজে গেছে। কে যেন কেসে উঠল। কেমন ঘড় ঘড় আওয়াজ। কে হতে পারে? আনিস, দুলাল, আজাদ, আতিক। কেউ কাউকে চিনতাম না, তবু সবাই সবার চেনা হয়ে গেছে। সকাল হলে দরজা খোলার শব্দ হয়। সময়টার জন্য আমরা উৎকর্ণ থাকি। প্রত্যেকেই ভাবি আজ আমাকে নেবে, কিন্তু সবাইকে নেয় না। কোনোদিন ৮ জন, কোনোদিন ১২ জন, আবার কোনোদিন ৪ জন ৫ জনকে নিয়ে যায়। রাতের বেলা তারা ফেরে টলতে টলতে। আমরা যারা থেকে যাই, সারাদিন নানান কথার মধ্যে ভাবি যে কজন গেল সবাই ফিরবে তো। রাতের বেলা যখন ফেরে তখন মনে মনে গুনি
না, এ কদিনে একজনও মারা যায়নি। নতুন কাউকেও আনেনি ওখানে। আর আনবে কোথায়? প্রথম যেদিন আমায় আনলো 10 জন ছিল সেদিন। আমাকে ভেতরে আটকিয়ে দিয়েই সেন্ট্রি দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। এতক্ষণ আমি যেন অন্য কারো শরীর কাঁধে করে বয়ে নিয়ে গেছি। দরজা বন্ধ হতেই সে শরীরের ভার আর বইতে পারলাম না। হোগলা বিছানো কোনো মেঝেতে অপরিচিত মানুষগুলোর মধ্যেই লুটিয়ে পড়লাম। ঘোরের ভেতর চলে যেতে যেতে কারো কথা যেন শুনতে পেলাম। ভয় পেয়েছে, কিন্তু ভয়েরও রূপভেদ আছে। এমন হতো, আজকে এখন এই রাতে বলা হলো কাল সকাল 7টা 30 মিনিটে তোমাকে বাইরে পাঁচিলের ধারে দাঁড় করিয়ে রেখে মারা হবে। তাহলে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণে প্রতি মুহূর্তের যে ভীতি, তার সঙ্গে এই যে ততদিন সঙ্গীদের নিয়ে যাচ্ছে, টার্গেট করছে, অত্যাচার করছে এবং সবে নেপথ্যে তারপর আবার সরিয়ে দিয়ে যাচ্ছে। সেন্ট্রি দরজা বন্ধ করে চলে গেলে আমরা সেই সব সঙ্গীদের সেবা করছি। এর মধ্যকার ভীতির যথেষ্ট পার্থক্য আছে। বলা যায়, ভয় করেও এই পরিচিত দৈনন্দিনতার মধ্যে ভয়ের বিরুদ্ধে ভেতরে ভেতরে এক ধরনের প্রতিরোধ গড়ে উঠছে। আমার প্রথম দিনের ভীতির সঙ্গে যার ফারাক অনেক। তার মানে কি ভয়ের একটা নির্দিষ্ট সীমা জেনে গেছি আমরা? কিন্তু আমার নিজের ব্যাপারে ছিল, নিশ্চিত হতে পারছি না এখনো। কেননা সেই যে এখানে নিয়ে এসেছে আমাকে, এর মধ্যে একদিনও কোনো জিজ্ঞাসাবাদ নেই, কোনো নির্যাতন নেই, শুধু বসে থাকা। 2.5 দিন পর পর রুটির ছেঁড়া ধারগুলো আর পচা ডাল, এই একঘেয়েমি, টেনশন, ক্লান্তি, শরীর ব্যথা, ভার হয়ে থাকা মাথায় সর্বক্ষণের দপদপে যন্ত্রণা নিয়ে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করে। মনে হয় প্রচণ্ড চিৎকারে এই চারপাশের দেয়াল ধসিয়ে দিই। কি করতে চায় এরা আমাকে নিয়ে? আমার ছোট ভাই দীপু জুনের শেষ দিকে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। নিদারুণ উদ্বেগের মধ্যে 7-8 দিন পর একদিন সন্ধ্যাবেলা একটি 20-22 বছরের ছেলে এসে খবর দিয়ে যায় দীপু মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। মা তাকে বসিয়ে এটা ওটা জিজ্ঞেস করতে চেয়েছিল। ছেলেটির বোধ হয় সারাদিন খাওয়া হয়নি। মা ছেলেটির হাত ধরে খেয়ে যেতে বলেছিল। ছেলেটি দাঁড়ায়নি, খবরটা দিয়েই চলে গিয়েছিল। ততদিনে মুক্তিযোদ্ধা ছেলেরা ঢাকা শহরের এখানে ওখানে বোমা ফাটাতে শুরু করেছে। এক সময় আমাদের এমন হলো, যেদিন বোমার আওয়াজ শুনতে না পাই সেদিন মনটা বিমর্ষ হয়ে থাকে। কিন্তু আমি তো সেই ছেলেটিকে ছাড়া কোনো মুক্তিযোদ্ধাকে দেখিনি, পরিচয় তো দূরের কথা। আমরা প্রতিদিন প্রতীক্ষায় থাকলেও দীপু আজ পর্যন্ত 5 মিনিটের জন্য বাড়িতে আসেনি কখনো। অন্তত গত বুধবার সকাল 6টা পর্যন্ত। এর মধ্যে এসে গেছে কিনা জানি না। আচ্ছা, এমন কি হতে পারে বাড়িতে এসে দীপু আমার কথা জেনেছে? আমি দীপুকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে, বেবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি নামছে। দীপু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে, চোয়াল শক্ত হয়ে উঠছে। আব্বা চেয়ারে চুপচাপ বসে থাকতে থাকতে ধীর ও শান্ত গলায় বলল, ওকে দেরি করিয়ে দিও না। দীপু কি করছে এখন? এমন কি হতে পারে আমরা যেখানে আছি এই খবর সে জেনেছে, সঙ্গীদের নিয়ে প্ল্যান করছে কিভাবে এই থানাটিকে হঠাৎ করে অ্যাটাক করা যায়? খুব কঠিন কাজ, কিন্তু আমি তো তার ভাই। দূর, এসব ছেলে মানুষের চিন্তা। কিন্তু আমাকে এখানে কেন? যাদের ধরে নিয়ে এসেছে তাদের 2-3 জন ছাড়া কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তবু আমি ছাড়া সবাইকে বাইরে নিয়ে যাচ্ছে, জেরা করছে, অত্যাচার করছে কম বেশি। কিন্তু আমার ব্যাপারেই নীরব।
আজ ৫-৫টা দিন। এও কি এক ধরনের শাস্তি? অত্যাচারের রূপ দেখ আর টেনশনে ভোগ। শাহিন খুব জুলিয়াস ফুচিকের রেফারেন্স দেয় কথায় কথায়। সেকেন্ড ইয়ারে পড়ে। চোখের দিকে তাকালে বোঝা যায় মনটা কল্পনায় ঠাসা। ওকে ধরেছে মালিবাগের কোনো রেস্টুরেন্ট থেকে। জেরা, মারধর ওর উপর দিয়েও গেছে বার কয়েক। কিন্তু ওর কথা হলো, জুলিয়াস ফুচিক কত অত্যাচার সহ্য করেছে সে তুলনায়। ওর বোধ হয় ভেতরে ভেতরে একটা বিশ্বাস ছিল যে ও যখন মোরাল সাপোর্ট ছাড়া মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবেই যুক্ত নয়, তখন ওকে ছেড়ে দেবেই, দুদিন আগে আর পরে। তাই অমন জুলিয়াস ফুচিকা ওড়ায়। বেচারা নব্য যুবক, শরৎচন্দ্রের উপন্যাসের পরেই এক লাভ বোধ হয় ফাঁসির মঞ্চ থেকে পড়েছে। কিন্তু সে বিশ্বাস কি ওর এখন অবশিষ্ট আছে? তাহলে অমুক দিয়ে অমন ঘড়ঘড় আওয়াজ করে কেন? অমন কেঁপে উঠছে কেন থেকে থেকে? গতরাতে আতিক ভাইকে যখন ফেরত দিয়ে গেল, তখন আমরা কেউ বুঝতে পারিনি। এমনিতে আতিক ভাইয়ের উপর টর্চারটা বেশি হয়। নিজে একদিনও তাঁর উপর অত্যাচারের কোনো বর্ণনা করেননি, কিংবা সহজ দেখতেও দেবে না। কিংবা সহজে দেখতেও দেবে না। তার বাড়ির উঠোন খুঁড়িয়ে পাকিস্তানি মিলিটারি ট্রাক ভর্তি অস্ত্র পেয়েছিল একটি ছেলের বিশ্বাসঘাতকতায়। আতিক ভাই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, জেল খেটেছেন। ৫২ পর দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন না। আতিক ভাই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, জেল খেটেছেন। ৫২ পর দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। কিন্তু তবু ২৫ মার্চের পরও দেশ ছেড়ে যাননি। দিন কয়েক স্তব্ধ হয়েছিলেন, তারপরও এক সময় যোগাযোগ স্থাপিত হয়। ধীরে ধীরে তাঁর বাড়ি হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। অপারেশন করে এসে ছেলেরা তার বাড়িতে উঠত, কিংবা এখান থেকে প্ল্যান হতো অপারেশনের। নতুন নতুন ছেলেকে রিক্রুট করে খেলাঘর ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা করতেন তিনি। বাড়ির লোকজন বহুবার তাকে বলেছে ওপারে চলে যেতে। তিনি যাচ্ছি যাব করে করে থেকে গেছেন। ভেতরে ভেতরে বোধ হয় দেশত্যাগের পক্ষপাতী ছিলেন না। তাছাড়া এখানেও তো অনেক কাজ, কাউকে না কাউকে থাকতে তো হবেই। এসব কথা আজাদের কাছ থেকে শুনেছি। ফিজিক্সে এমএসসি ফার্স্ট পার্টের ছাত্র, আতিক ভাইয়ের কাছাকাছি বাড়ি। আমি বলেছিলাম, এসব কথা যে বলছেন, এটা কি ঠিক হচ্ছে? টর্চারের মুখে কেউ যদি বলে ফেলি? আজাদ বলেছিল, প্রথমত এসব প্রশ্ন আপনাদের কাউকে জিজ্ঞেস করবে না, বিকজ ইউ আর নট রিলেটেড উইথ হিম ইন দিস কনসার্ন। সেগুলো যা জানার ওরা সবাই জেনেছে। এখন এসব কথা বললে নিজের তো কোনো লাভই হবে না, বরং নিজেকে অহেতুক জড়ানো হবে। আমরা কে বাঁচি কে মরি জানি না, বিষয়টা জানা দরকার। সকলে হয়তো নাও মরতে পারি, কারো না কারো স্মৃতিতে ব্যাপারটা থেকে যাবে। কেননা ইট ইজ শিওর আতিক ভাইকে ওরা স্পেয়ার করবে না, হি উইল বি কিল্ড। কিন্তু সেটা খুব যন্ত্রণাদায়ক তার জন্যে এবং আমাদের জন্যে, এ তো বুঝতেই পারছেন। কাল রাতে যখন তাকে রেখে গেল, আমরা ব্যস্ত হয়ে উঠলে তিনি শুধু বললেন, থাক, ঠিক আছে। তারপর দেয়ালে হেলান দিয়ে স্তব্ধ হয়ে থাকলেন। আমরা আর কোনো কথা বলিনি। খুব যন্ত্রণা হচ্ছিল বোধ হয়। থাকতে না পেরে একসময় আমাকে বললেন, একটু শুই। আমি তার মাথাটি আমার কোলের উপর রাখতেই দেখতে পেলাম
আতিক ভাইয়ের একটি চোখ উপড়ে নিয়েছে, দুহাতের প্রত্যেকটি আঙুলের মাঝখান থেকে কেটে ফেলে দিয়েছে। আমার ভেতর কি হলো বুঝে ওঠার আগেই হঠাৎ চিৎকার করে উঠলাম, লোক শাহিন! শাহিনও অন্য সকলে আমার দিকে চমকে তাকালো। আমি আতিক ভাইয়ের চোখ এবং হাতের দিকে আঙুল নেড়ে শাহিনের উদ্দেশ্যে তেমনি গলায় বললাম, হেয়ার ইজি ইয়োর জুলিয়াস ফুচিক। হতভম্ব বিস্ফোরিত চোখে সকলে তাকিয়ে আছে আতিক ভাইয়ের দিকে। শাহিনের মুখ ফ্যাকাশে হয়ে ঝুলে পড়েছে। ওর অজান্তেই খাবি খাওয়া মাছের মতো ঠোঁট দুটো নড়ছে অবিরত। রাত শেষ হয়ে আসছে, একটু পরেই ভোরের আলো এসে পড়বে ভেন্টিলেটরের ফাঁকে। সে আলোর সঙ্গে আসবে চড়ুইটা। কদিন থেকেই লক্ষ্য করছি, আলো ফোটার সঙ্গে সঙ্গে পাখিটা এসে ডাকাডাকি করে ভেন্টিলেটরে বসে। দেখে অপরিসরে বাথরুমটায় তালগোল পাকিয়ে কজন মানুষ পড়ে আছে, কি বোঝে কে জানে। খানিকক্ষণ লাফালাফি ডাকাডাকি করে আবার উড়ে যায় বাইরে। আমি তার অবাধ উড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। ভেন্টিলেটরের ওপারের ফাঁকে আলোকিত শূন্যতা বিশাল পৃথিবীটার আভাস দেয়। আতিক ভাই নিথর হয়ে পড়ে আছে। কি অবলীলায় ওই বিভৎসতার দিকে তাকাতে পারছি। সমস্ত রুমটা জুড়ে এই যে সব পড়ে আছে, যেন অবহেলায় পড়ে থাকা লাশের স্তূপ। শাহিন চোখ মেলল। 40 পাওয়ারের বাল্বের আলোয় ওর ফ্যাকাশে মুখ আরো ফ্যাকাশে লাগছে। এদিক ওদিক তাকিয়ে নিজের চোখে হাত দিয়ে দেখে, হাত দুটো চোখের সামনে মেলে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আঙুলগুলো দেখে নিয়ে আবার কাত হলো। মুখ গোঙানির শব্দে শরীরটা মৃদু মৃদু কাঁপছে। বাল্ব নিভে গেল, বাইরে ফর্সা হয়ে এসেছে। ভেন্টিলেটরের আলোর রেখা এসে পড়ছে। কেন যেন বারবার মনে হচ্ছে আজ আমাকে নিয়ে যাবেই। কি করবে? পা উপর দিকে বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে চাপকাবে? শরীর সিগারেটের ছ্যাঁকায় ছ্যাঁকায় দগ্ধ করবে? আজাদের মতো আমারও আঙুলের নখ উপড়ে নেবে? নাকি আঙুল কেটে ফেলে দিবে আতিক ভাইয়ের মতো? অথবা এই আমার চোখ, যে চোখ দিয়ে এখন সঙ্গীদের দেখছি, ভেন্টিলেটর দিয়ে আসা আলো দেখছি, এই চোখ আমার থাকবে না? কিংবা চড়ুইটে এসেছে। কি দেখছো তুমি পাখি? দেখছো কতগুলো বন্দি মানুষ মৃত্যুর প্রতীক্ষায় পড়ে আছে? কিন্তু তুমি কি জানো এরা তোমার চেয়ে স্বাধীন? ওই দেখো আতিক ভাই চোখ উপড়ে নিয়েছে, দুহাতের সবগুলো আঙুল কেটে ফেলে দিয়েছে। তার প্রতি মুহূর্তের আর্তনাদের মধ্যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। ওই যে শাহিন ভয়ে গোঙাচ্ছে, কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। ওর প্রতিটি গোঙানি, শরীরের প্রতিটি কম্পনের মধ্যে আছে স্বাধীনতার আকাঙ্ক্ষা। যারা এখন ঘুমিয়ে আছে তারা কেউই পরাধীন নয়। এই যে আমি, আমার বুকের ভেতর আতঙ্ক গুরু গুরু করে উঠছে। আমি দেখতে পাচ্ছি আমাকে একটি দেয়ালের ধারে দাঁড় করিয়েছে। আমার সামনে একটি উদ্যত রাইফেল। আমি সেই রাইফেলের নলের দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে যেতে যেতে দেয়ালের সঙ্গে মিশে যেতে চাইছি। আর আমার মুখ দিয়ে জন্তুর মতো আওয়াজ বেরোচ্ছে, সেই ভীতির মধ্যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা। তেমন করে স্বাধীনতাকে তুমি কখনো অনুভব করবে না। বাইরে ভারী বুটের শব্দ দরজার দিকে এগিয়ে আসছে। চড়ুইটা উড়ে গেল।
আমি শূন্য দৃষ্টি মেলে তার সেই অবাধ উড়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে দরজা খোলার শব্দ পেলাম।